তারপর সেই অবিশ্বাস্য ঘটনা। এক মহিলা কণ্ঠস্বর, নমস্কার, আমি সৌম্যজিৎ, আর আপনারা শুনছেন এমনও হয়। আশেপাশে ঘটে যাওয়া নানান অলৌকিক, অপ্রাকৃতিক এবং অতিপ্রাকৃত ঘটনার ডিজিটাল আর্কাইভ। আজকের পর্বটি হুগলির ব্যান্ডেল থেকে অভিজিৎ দত্ত তার সাথে ঘটে যাওয়া এক হাড়হিম ভৌতিক অভিজ্ঞতার কথা আমাদের ইমেল করে জানিয়েছেন, আর আমরা ঠিক সেইভাবেই আজকের পর্বটি আপনাদের শোনাব। তাহলে আর দেরি কিসের? ঘরের লাইটসগুলো অফ করে দিন। আপনি যেই ডিভাইসে আজকের পর্বটি শুনছেন তার ভলিউমটাকে বাড়িয়ে দিন, কারণ শুরু হতে চলেছে এমনও হয়। আমি অভিজিৎ দত্ত, একটি কনস্ট্রাকশন কোম্পানির প্রজেক্ট ম্যানেজার। গত বছর 2024-এর নভেম্বরে আমাকে একটা কনস্ট্রাকশন সাইটে পাঠানো হয়, একটা বড় কোম্পানির গোডাউন তৈরির কাজ। জায়গাটা ছিল দুর্গাপুর থেকে বেশ খানিকটা দূরে, শালবনের একটা মস্ত বড় ফাঁকা মাঠ, নাম চাঁদমারি। অফিস থেকে গাড়ি পাঠানো হয়েছিল স্টেশন থেকে আমায় নিয়ে যাওয়ার জন্য। বিকেলে সাইটে পৌঁছলাম। একটা ছোট কেবিনে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে। বিস্তর সেই মাঠের মাঝে একটা পুরনো ভাঙা কুয়ো, চারপাশে শাল আর মহুয়ার জঙ্গল। সন্ধ্যা হওয়ার আগে আমি আমার লেবারদের সঙ্গে এই প্রজেক্টের ব্যাপারে কথা সেরে নিলাম। কথা সেরে আমার ঘরে ঢুকবো এমন সময় একজন বয়স্ক মিস্ত্রি, নাম গোপাল, আমাকে একা পেয়ে বলল, नमस्कार साहेब, ये वाला जमीने রাতে अकेला থাকবেন না সাহেব। একটা মহিলা আর আত্মাকে রাত ভর ঘুমতে দেখা যায়। আমি হেসে বললাম, গোপালদা, ভূতের গল্প শোনালেও কোম্পানি কাজ বন্ধ করবে না। সে আপনার করতে ইচ্ছে হয় বা না হয় আপনি করবেন না, আমরা নতুন লোক খুঁজে নেব। কিন্তু আপনি পুরনো লোক, কাজ জানা লোক থাকলে আমাদের কাজই ভালো হবে, এই যা। কিন্তু এই কথা গোপালদার ঠিক মনোপুত হলো না। আসলে লেবার হ্যান্ডেল করা খুব একটা সহজ ব্যাপার নয়। প্রথম রাতে আমার সাইটেই আমার ছোট্ট যে কেবিনটা রয়েছে, সেই কেবিনেই রান্না বান্না সব কিছুর ব্যবস্থা রয়েছে। এখানকার ছেলেরাই সমস্ত করে দিয়ে গেছে, আবার ফ্লাস্কেও আমার জন্য চা রেখে গেছে। আজ প্রথম দিন বলে একটু সন্ধে অবধি তারা থেকে সমস্তটা গুছিয়ে বাড়ি চলে গেছে। পরের দিন আরেকটা ছেলের জয়েন করার কথা আছে। সে এখানে এলে আমার সাথে এই কেবিনেই শেয়ার করে থাকবে। দুজনে থাকলে এমনি ভালোই লাগবে, তবে একা থাকতেও মন্দ লাগছে না। এমন ফাঁকা জায়গায় একা থাকতে আমার বেশ লাগে। নিরিবিলিতে
মাথা ভালো কাজ করে। মোবাইলে গান চালিয়ে কেবিনে বসেই প্ল্যানটা একবার চেক করে নিচ্ছি। হঠাৎ একটা শব্দ কানে এলো। শব্দটা কুয়োর দিক থেকে। যেন লোহার কিছু দিয়ে পাথরের ওপর কেউ ঠুকছে। কেবিনের জানলা দিয়ে আমি দেখলাম আমাদের সাইটে একটা বড় হ্যালোজেন লাগানো রয়েছে, কিন্তু এই আলো যত দূর যাচ্ছে সেইটুকুতে কিছুই দেখতে পারলাম না। আর বাদবাকিটা নিকষ অন্ধকার আর জঙ্গলের ছায়া। ভাবলাম ফাঁকা মাঠ, পাশে বিস্তীর্ণ ঘন জঙ্গল, হাওয়াতেই কিছু নড়ার শব্দ হয়তো কানে এসেছে। পাত্তা না দিয়ে আবার গান শুনতে শুনতে প্ল্যানটা ভালো করে চেক করতে লাগলাম। কিন্তু তারপরই একটা গন্ধ নাকে ভেসে এলো। অবাক হলাম, এমন গন্ধ আগে আমি পাইনি। একদম অচেনা সেই গন্ধ, মিষ্টি কিন্তু ভারী অস্বস্তিকর। দরজা খুলে বাইরে এলাম। বেশ ঠান্ডা পড়ে গেছে এখানে। সময়টা যদিও নভেম্বরের শুরুর দিক, তবে কলকাতার চেয়ে ঢের বেশি ঠান্ডা এই অঞ্চলে। একটা সিগারেট জ্বালালাম, আর ঠিক এমন সময়ে কুয়োর কাছে লম্বা মতন একটা অস্পষ্ট ছায়া দেখতে পেলাম। এগিয়ে গিয়ে মোবাইলের টর্চটা জ্বালাতেই ছায়া গায়েব। কুয়োর আশেপাশে এমনভাবে জল ছড়িয়ে আছে যেন একটু আগেই কেউ এখানে এসেছিল জল নিতে। এত রাতে কেউ জল নিতে আসবে এটা ভেবে একটু অবাকই লাগলো। সিগারেটে টান মারতে মারতে আমার ঘরেই ফিরে এলাম। ঘরে এসে আমার ছোট্ট কেবিনে বিছানায় শুয়ে পড়লাম। আরেকটা সিগারেট জ্বালিয়ে কুয়াশায় ঢাকা ফাঁকা মাঠ আর তার পাশের জঙ্গলটা এক মনে উপভোগ করতে লাগলাম। সারাদিন এত কাজের পরেও যেন ঘুম আসতে চাইছিল না। হ্যালোজেনের আলো গোটা মাঠে ছড়িয়ে থাকা কুয়াশার ধোঁয়া মধ্যবিত্ত খেটে খাওয়া বাঙালির মধ্যে এক ভাবুক সত্তাকে জাগিয়ে তুলেছে। কি অপরূপ সেই সৌন্দর্য! আমার এই ভাবুক সত্তার মাঝে বিরতি টানল সেই শব্দ। তবে এবার আওয়াজটা যেন আমার কেবিনের ঠিক পাশে। অপেক্ষা করতে লাগলাম, যদি আবার হয় তাহলেই বাইরে গিয়ে দেখব। মোবাইলে দেখলাম সময় তখন ঠিক রাত 12টা। ঘুমে চোখ লেগে আসছে, আর এমন সময় আমার পাশের জানলাটা ভীষণ জোরে আওয়াজ করে বন্ধ হয়ে আবার খুলে গেল। চমকে উঠলাম সেই আওয়াজে। কাঁচা ঘুম ভেঙে মুহূর্তে সজাগ হয়ে উঠলাম। কোথায় এসে পড়লাম আমি? এত বছরের কর্মজীবনে কম জায়গায় তো যাইনি। এর থেকে ঢের বেশি অজগায় আমার প্রজেক্ট হয়েছে। একা রাতও কাটিয়েছি বহুবার, কিন্তু এমন উটকো উপদ্রব এই প্রথমবার। জোর করে গায়ে চাদরটা দিয়ে মাথা ঢেকে ঘুমানোর চেষ্টা করলাম।
শিরশিরে ঠান্ডা হাওয়ায় কাঁচা ঘুম আবার ভেঙে গেল। দেখলাম একটা হালকা ধোঁয়ার মতন কিছু আমার টেবিলে রাখা কাগজগুলোর ওপর দিয়ে বয়ে গেল। চোখ মুছে ব্যাপারটা অনুধাবন করার আগেই টেবিলে রাখা কাগজগুলো সেই হাওয়ার দমকে মাটিতে ওলট পালট হয়ে ছড়িয়ে পড়ল। আর তারপর সেই অবিশ্বাস্য ঘটনা। এক মহিলা কণ্ঠস্বর, কিন্তু ঘুমের ঘোরে পুরো ব্যাপারটাই আমার কাছে যেন একটা দুঃস্বপ্নের মতো মনে হলো। ঘরে কোথাও কেউ নেই, আমি একা, আর একের পর এক অদ্ভুত অবিশ্বাস্য কিছু ঘটনা আমার সাথে ঘটে চলেছে। দর দর করে ঘামতে লাগলাম। আদৌ এই পরিস্থিতি থেকে আমি বের হতে পারবো কিনা তাও জানা নেই। মাথা কাজ করা বন্ধ হয়ে গেছে, শরীরে কোনো বল পাচ্ছি না। দাঁড়িয়ে থাকার ক্ষমতা ক্রমেই হ্রাস পাচ্ছে। ভিতর থেকে নিজের আত্মা যেন বলে উঠল, অভিজিৎ, এই ঘরের মধ্যে থাকিস না, বেরিয়ে আয়। কোনো রকমে টলতে টলতে আমি দরজা খুলে বেরিয়ে এলাম। হ্যালোজেনের আলো আর জেনারেটরের শব্দ যেন আমার ঘোর খানিকটা কাটালো। আমি দরজার বাইরের সেই মাঠের মধ্যেই এসে বসে পড়লাম। ততক্ষণে ঘেমে স্নান করে গেছি। সামনের দিকে তাকাতে পরিষ্কার দেখলাম সাদা খাটো শাড়ি পরা এক মহিলা কুয়োর দিকে হেঁটে যাচ্ছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হলো না। বারবার চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু না, গলা দিয়ে টু শব্দও বের হলো না। আর এরপরেই সেই মহিলা কুয়োর ঠিক আগেই দাঁড়িয়ে গেল। আমি জ্ঞান হারালাম, আর কিচ্ছু মনে নেই। সকাল হতেই দেখি আমি বিছানায় শুয়ে, পাশে গোপালদা। গোপালদা বলল যে সারা রাত ওর মনে কু ডাকছিল যে আমি একদম এখানে একা রয়েছি, কিছু বিপদ হলো কিনা। সেই দেখতেই গোপালদা ভোর ভোর চলে আসে আমার কাছে। সাইটে পৌঁছতেই দেখে জ্ঞান হারিয়ে আমি মাঠে পড়ে রয়েছি। কোনো রকমে আমায় ঘরে নিয়ে আসে। ঘরে নিয়ে এসে আমার জ্ঞান ফেরায়। ঠান্ডার মধ্যে সারা রাত মাঠে পড়ে থাকার ফলে জ্বর এসেছে আমার। আমি গোপালদাকে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে গোপালদা বলে, বুঝলেন সাহেব, এই যে ফাঁকা জমিন মাঠ সবটাই ছিল একটা আদিবাসী পরিবারের। বাবা মা আর তাদের একমাত্র লড়কি পাখি। পয়সার জন্য ওর বাবা মা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে মারা যায়, আর তারপর একা পাখির উপর গোটা জমিনের দেখভালের দায়িত্ব এসে পড়ে। কিন্তু সালা এই গ্রামের কিছু মুরব্বীর নজর এসে পড়ে ওর জমিনের ওপর। অল্প বয়সী মেয়ে পাখি, ওর দিকেও নজর গেল এই শয়তানগুলোর। অনেক চেষ্টা করেও যখন পাখির জমিনের আর পাখি
কাউকেই ওরা ভোগ করতে পারলো না। তখন আর কি, ডাইনি বলে দিল ওই বাচ্চা মেয়েটাকে সালা হারামের জাত। বলল গ্রাম ছাড়তে হবে। কিন্তু সাহেব, এই মেয়েটা তো আর কোথাও যাওয়ার নেই, এটাই ওর শেষ সম্বল। একদিন মাঝ রাত্রিরে এই মাঠের কুয়োতে পাখি ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলো। আর তারপর থেকে রাতে কেউ যদি এই এলাকায় আসে, পাখি তাকে আর থাকতে দেয় না, ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এই কথা শোনার পর আমার সুপারভাইজারকে আমার শরীর খারাপের কথা বলে ওই সাইট থেকে আমি চলে আসি। পরে অবশ্য খবর পাই ওই গোডাউন ওইখানেই তৈরি হয়েছিল, আর কোনো ভৌতিক ঘটনার কথা আমি শুনতে পাইনি। আপনারা শুনছিলেন এমনও হয়, আর আমি সৌম্যজিৎ। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার সাথে কিংবা আপনার পরিচিত কারোর সাথে এমন ভৌতিক ঘটনা যদি ঘটে থাকে, আমাদের ইমেল করে জানাতে পারেন, অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা আপনার সাথে সরাসরি যোগাযোগ করে নেব। পর্বটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাদের ইমেল করতে পারেন এমনও হয় .storyteller@gmail.com-এ। দেখা হচ্ছে পরের দিন নতুন আরেকটি সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। শুভরাত্রি।